ক্যালকুলেটার ফিরিয়ে দিতে পেরেছিস তোরা? সোম, ক্যালকুলেটার ফিরিয়ে দিতে পেরেছিস দোকানে? তুই তুই স্মৃতি হিসেবে রেখে দে, আর কী করবি? বা দেখ আইএসসি বোর্ডের কোনো স্টুডেন্টকে বিক্রি করে দিতে পারিস, কিন্তু সিরিয়াসলি বলছি, তোর তো আর লাগবে না। দেখ আইএসসি বোর্ডের স্টুডেন্টদেরকে 50 টাকা বেশি দিয়ে বিক্রি করে দিবি, ঠিক আছে? সে তো জানে না না এক্সাক্ট ভ্যালু তুই কত দিয়ে কিনেছিলি, তুই বলি বিল হারিয়ে গেছে। হ্যাঁ, ফ্লিপকার্টে দাম বেশিই পাবি, তো ওই ক্যালকুলেটারে বেশিই পাবি। কত আসছে ভ্যালু? আরে 27 হবে কেন? ওই তুই ক্যালকুলেট নিয়ে করছিস, তাহলে তো এক্সাক্ট ভ্যালু আসা উচিত। তুই কর না, তুই ওকে জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ চুপচাপ বসে থাক, বল। আর এখন ভিড়টপকে কোথায় যাবি? এটাই আজকের কাছে লাস্ট অঙ্ক। পাশের জমিটা নিয়ে আপাতত নিয়ে কর। তোর ভ্যালু কিন্তু হয়নি অস্মিতা, ওটা কেটে দেবে কিন্তু। তুই তো ক্যালকুলেটর নিয়ে করছিস, তাহলে এক্সাক্ট ভ্যালু বার কর। আচ্ছা হচ্ছে অঙ্ক, কী বার করতে বলেছে? হয়ে গেছে ভাই, প্রচুর টাইম পেয়েছি। চল কীভাবে করবো অঙ্কটা, তুই অঙ্কটা দেখে যা। আচ্ছা দেখ, তোকে বলেছে হচ্ছে ডেল এইচ কার ভ্যালু বার করতে বলেছে? ডেল ইউ এর ভ্যালু বার করতে বলেছে। ফর্মুলা তোর কাছে কী আছে ভাই? ডেল এইচ ইকস টু ডেল ইউ প্লাস, বলতে থাক, ডেল এন জি আর টি। দেখা যাক ডেল এন জি আর টি, ঠিক আছে? তোকে ডেল এইচের ভ্যালু বলে দিয়েছে, ডেল ইউ বার করতে হবে। তাহলে সাইড চেঞ্জ করে খেলা শুরু করে দিই। ডেল ইউ ইকস টু ডেল এইচ মাইনাস ডেল্টা এন জি ইন্টু আর টি। ডেল্টা এন জির ভ্যালু কত হবে? ডেল এইচের ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে বল, কত দেওয়া আছে? মাইনাস 282.85 ইউনিট কিসে আছে? কিলো জুল। মাইনাস ডেল্টা এন জির ভ্যালু কত? ডেল্টা এন জি মানে কি ভাই? গ্যাসিয়াসগুলোর মোলের চেঞ্জ। মোলের চেঞ্জ কত? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মোল কত আছে এখানে? ফাইনাল মোল কত আছে বল? 1। ইনিশিয়াল মোল কত? এক্স্যাক্টলি 1.5। কোথা থেকে পেলাম ভাই ইনিশিয়াল মোল? 3/2। কোথা থেকে আছে? দেখতে পাচ্ছি ভাই। কোথা থেকে দেখতে পাচ্ছি? পাচ্ছিস দেখতে বাকিরা? ইনিশিয়াল মোল কোথায়? হাফ প্লাস 1। এটা হাফ আর এখানে আছে 1 সামনে, তাহলে 3/2। তাহলে ভাই চেঞ্জটা কত হলো? 1 মাইনাস হাফ মানে হাফ, মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে ডেল্টা এনজির ভ্যালু কত হলো ভাই? মাইনাস হাফ। ইউনিট কী হবে? ডেল্টা এনজির ইউনিট কী হবে? চেঞ্জ ইন মোলের ইউনিট কী হবে? চেঞ্জ ইন মোলের ইউনিট মোল ভাই। তাহলে চেঞ্জ ইন মোলের ইউনিট হচ্ছে মোল, তাহলে মাইনাস হাফ মোল ইন্টু আর এর ইউনিট কী হবে? আর এর ভ্যালু কী হবে ভাই? দেখ খাতার ফার্স্ট পেজে লেখা আছে না? এই তো কদিন আগেও লিখলাম মনে হয় খাতার ফার্স্ট পেজে। 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর এর ভ্যালু কত হবে? কোশ্চেন দিয়েছে, কত দিয়েছে বলতো? কত দিয়েছে আর এর ভ্যালু? আরে বল কোশ্চেন কত দিয়েছে? 298 কেলভিন। কাটাকুটি খেয়াল, কেলভিন কেলভিন ইনভার্স, মোল ইনভার্স মোল। এখানে পড়ে আছে জুল, এখানে মনে আছে কিলো জুল। তাহলে আমি কী করতে হবে ভাই? এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে এটা হয়ে গেল হচ্ছে 282,850 জুল। বুঝলি? বাকি ক্যালকুলেশন আবার তুই নিজে করবি। হাফ এটা প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস 282,850 প্লাস 298, 150-এর কাছাকাছি ধরতেই পারি ভ্যালুটা। 150 ইন্টু 8.314, একটু এদিক ওদিক হতে পারে। আর যদি এক্সাক্ট করতে তাহলে 149 ইন্টু 8.314 করবি। ইউনিট আসবে হচ্ছে কিসে? জুলে। এত করবি, যা আসবে তাই। এই যে কত একটা বলছিলি, মাইনাস 281.65 কিলো জুল, ঠিক আছে? তার মানে 28165 সামথিং আসবে হচ্ছে আমার, 650 মতন আসবে হচ্ছে জুলে। তাই এটা মানে হচ্ছে মাইনাস 281.6 কিলো জুল। ওকে ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই হচ্ছে আমার অঙ্কটা, বোঝা গেছে? তাহলে এত কিলো জুল। তাহলে অ্যান্সার কীভাবে লিখবো? অ্যান্সার লিখবি তারপরে কী লিখবি অ্যান্সার? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়ালস টু মাইনাস 281.6। এখানে আর সাইনের কোনো কনভেনশন নেই কিন্তু। মাইনাস মানে কি? ইন্টারনাল এনার্জি কমে গেছে, ঠিক আছে? ডেল্টা ইউ মাইনাস মানে কি? ইন্টারনাল এনার্জি কমে গেছে, সিম্পলি কমে গেছে। তাহলে ইনিশিয়ালটার ভ্যালু আমার কম ছিল, ফাইনালটার ভ্যালু বেশি, তাই তো?
না না, ফাইনালের ভ্যালু কম, ইনিশিয়ালের ভ্যালু বেশি ছিল, তাহলে আমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ওই জন্য হচ্ছে নেগেটিভ। তাহলে এটার মানে কি হলো, ইন্টারনাল এনার্জি আমার কমে গেছে, বুঝলি? তাহলে এই ধরনের কোশ্চেন আমার আসবে, ফর্মুলা মুখস্থ করে পরের দিন আসবি, পরের দিন এখানে অঙ্ক করবো। পরের দিনের ক্লাসটা পুরোপুরি অঙ্ক বেসড হবে, বাড়ি থেকে ফর্মুলা না পড়ে আসলে কিন্তু পারবো না এখানে করতে। চল পরের কোশ্চেন লেখ। স্যার পরের কোশ্চেন লিখতে হবে না, লেখ, হেডিং দে, চেঞ্জ অফ এনথ্যালপি ইন ফিজিক্যাল প্রসেস। চেঞ্জ অফ এনথ্যালপি ইন ফিজিক্যাল প্রসেস। চেঞ্জ অফ এনথ্যালপি ইন ফিজিক্যাল প্রসেস। আচ্ছা, কীরকম ব্যাপারটা ফিজিক্যাল প্রসেস মানে? ধর ভাই তোর কাছে আছে হচ্ছে -4 ডিগ্রি সেন্টিগ্রেডের, ধর তোর কাছে আছে আইস, -4 ডিগ্রি সেন্টিগ্রেড ধর আইস তোর কাছে আছে, তুই ধর এটাকে হিট করা স্টার্ট করলি। হিট করা স্টার্ট করলে কি হবে বল দেখি ফার্স্টে? এক্স্যাক্টলি, আইস আস্তে আস্তে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, তুই হিট করে যাচ্ছিস, এবারে কি হবে পরের স্টেপে? ওয়াটার এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। এক্স্যাক্টলি, আমার কিন্তু ফার্স্টেই আইস -4 থেকে ওয়াটার 0-তে আসে না, ও ভাই আস্তে আস্তে -4 থেকে 0-তে আসবে, তারপরে ভাই 0 আইস থেকে 0 ওয়াটারে আসবে, তাই না? এই জিনিসটা তুই পড়েছিলি না ক্লাস 9-এ মনে হয় পড়েছিলি ফিজিক্সের মধ্যে। তাহলে কোথায় আসলো ভাই? ওয়াটারে, 0 ডিগ্রির ওয়াটারে আসলো। এইবারে হিট করতে যাই, তারপর বল পরেরটা কি হবে? আস্তে আস্তে বাড়তে বাড়তে কোথায় যাবে? 100-এর ওয়াটারে গেল, তাই তো? 100-এর ওয়াটারে গেছে ভাই, তারপরে চল ভেপারে গেল 100-এর, তারপরে কি হবে? এবারে ভেপারের টেম্পারেচার বাড়ছে, এই হচ্ছে আমার ওভারঅল প্রসেস। 107 ডিগ্রি ধরলাম, আস্তে আস্তে এরকম বাড়তে থাকছে। এই যে ভাই পুরো প্রসেসটা আমি তো এখানে এঁকেছি, এইগুলোর মধ্যে ফেজ ট্রানজিশন কোথায় কোথায় হয়েছে? ফেজ ট্রানজিশন মানে কি, একটা ফেজ থেকে আরেকটা ফেজে গেছে। কোনটা কোনটা ফেজ ট্রানজিশন? এইটা হচ্ছে ফেজ ট্রানজিশন, এটা হচ্ছে আমার ভাই সলিড, এটা হচ্ছে আমার লিকুইড, এখানে ফেজ ট্রানজিশন হলো। সলিড থেকে সলিড, এটা তার ফেজ ট্রানজিশন না, ঠিক আছে? এটা ভাই কি, লিকুইড থেকে লিকুইড, এটাও ফেজ ট্রানজিশন না। এটা লিকুইড থেকে গ্যাস, এখানেও একটা ফেজ ট্রানজিশন হয়েছে। এটা গ্যাস থেকে গ্যাস, এখানে কোনো ফেজ ট্রানজিশন হয়নি। এর মধ্যে এই যে ভাই সলিড থেকে লিকুইড, এটাকে আমার কি বলে? মেল্টিং বলে, আর বলেছে ফিউশন, ফিউশন বলে, ঠিক আছে? লিকুইড থেকে গ্যাস, এটাকে আমার কি বলে? ভেপারাইজেশন, শর্টে লিখলাম ভ্যাপ, ঠিক আছে? ভেপারাইজেশন। সলিড থেকে গ্যাস, ওটাকে আমার কি বলে? বল ভাই, সলিড থেকে গ্যাসকে কি বলে? সাবলিমেশন। তাহলে ভাই কোথায় ছিল যেন? এই যে ভাই আইস থেকে ধর আমার ভেপারে কনভার্ট হয়েছে, যদি করতে পারি ফিজিক্যালি পারবো। সাবলিমেশন, ফিজিক্যালি মানে ফিজিক্যাল কেমিস্ট্রি ফলো করে, সাবলিমেশন, ঠিক আছে? এটা ধর আমি সলিড থেকে গ্যাস হলো আমার সাবলিমেশন। এইবারে দেখ, এই যে প্রসেসগুলো হয়েছে, আমি ধর তোকে বললাম ভাই এই সলিড থেকে লিকুইড মানে ফিউশন, ওই ফিউশনের সাথে আমার স্বাভাবিকভাবেই তো এখানে থার্মাল এনার্জি লাগছেই, পুরো জিনিসটা আমার কনস্ট্যান্ট প্রেশারেই হচ্ছে। কেন? আরে ভাই নেচারের মধ্যে করছি, নর্মালি করছি, বাড়িতে করছি, বাড়িতে তো নর্মাল প্রেশার তো আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে ভাই, এখানে প্রত্যেকটা প্রসেস যেহেতু কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে, তাহলে এর সাথে অ্যাসোসিয়েটেড অ্যামাউন্ট অফ এনার্জি, থার্মাল এনার্জি, ওটাকে আমি এনথালপি বলবো। এখন থেকে ওগুলোকে এনথালপি বলেই ডাকবো, ঠিক আছে? তাহলে ভাই এই ফিউশনে আমার যে অ্যামাউন্টের এনার্জি অ্যাসোসিয়েটেড, সেটাকে আমি কি বলবো বলতে? এনথালপি অফ ফিউশন। কিন্তু শুধু সেইটুকু বললে হবে না, এনথালপি অফ ফিউশন আমার কাকে বলে? 1 মোল, ঠান্ডা মাথায় শুনবি, 1 মোল সলিডকে লিকুইডে কনভার্ট করতে হলে যে অ্যামাউন্টের এনার্জি আমার ওর মধ্যে লাগবে, সেটাই হচ্ছে আমার এনথালপি অফ ফিউশন, বুঝলি? তাহলে যাই বলুক, এনথালপি অফ কম্বাশন যদি তোকে বলে, কম্বাশন রিয়াকশন সম্পর্কে আমার তোর আইডিয়া আছে, ক্লাস 11-এর অর্গ্যানিকেও পড়েছি, ক্লাস 10-এও পড়েছিলাম কম্বাশন রিয়াকশন। কম্বাশন রিয়াকশন কী ছিল বলতো? হাইড্রোকার্বনের কম্বাশন রিয়াকশন এখানে পড়েছিলাম। কী ছিল কম্বাশন? পরের ক্লাসেই লাগবে কম্বাশন রিয়াকশন। বল বল কী ছিল কম্বাশন রিয়াকশন? রিয়াকশন উইথ অক্সিজেন, এক্সেস অক্সিজেনের সাথে আমি তেলে হিট করছি, এটা আমার কম্বাশন রিয়াকশন ছিল। তাহলে যদি বলি এনথালপি অফ কম্বাশন কী হবে? 1 মোল স্টার্টিং ম্যাটেরিয়ালকে আমি পোড়াবো, সোজা কথা, বুঝতে পেরেছিস তো? আমার 1 মোলটা লাগবে, 1 মোলটাকে আমি ওখানে ইম্পর্টেন্স দিতে হবে, বুঝতে পারলি? তাহলে 1 মোল আইসকে আমি ধর থার্মাল এনার্জি দিয়ে লিকুইডে কনভার্ট করছি, যে অ্যামাউন্টের এনথালপি ওর সাথে অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে আমার এনথালপি অফ ফিউশন হবে। এনথালপি অফ ফিউশনকে এইভাবে লেখে, ডেল্টা এইচ, নিচে হচ্ছে আমার ফিউজ, এফইউএস, ঠিক আছে? তাহলে চল লেখ, এনথালপি অফ ফিউশন বলে লেখ খাতার মধ্যে, এনথালপি অফ ফিউশন বলে লিখছিস খাতার মধ্যে, লেখ লেখ অ্যামাউন্ট অফ
heat required, amount of heat required by 1 mole of solid to get converted into liquid without change in temperature at constant pressure, ঠিক আছে? এটা হচ্ছে আমার এনথালপি অফ ফিউশন। পরের ক্লাসে এগুলো দিয়ে আমার অঙ্ক লাগবে, আরো কতগুলো এনথালপির টার্ম পড়বো পরের ক্লাসে। এনথালপি অফ অ্যাটমিশন আজকে পড়ছি না, আজকে বেসিক আইডিয়াটা দিলাম, ঠিক আছে? হয়ে গেছে লেখা? হ্যাঁ হয়ে গেছে। চল পরেরটা লেখ। এনথালপি অফ ভেপারাইজেশন, ঠিক আছে? এনথালপি অফ ভেপারাইজেশনকে শর্টে কিভাবে লেখে? ডেল্টা এইচ ভ্যাপ, ঠিক আছে? এনথালপি অফ ভেপারাইজেশন হচ্ছে ডেল্টা এইচ ভ্যাপ। বল এনথালপি অফ ভেপারাইজেশনের ডেফিনেশন কি হবে বল তাহলে? কি হবে? amount of heat required by 1 mole of liquid to get converted into gas without এক্স্যাক্টলি 1 মোল লিকুইডকে আমি ভাই গ্যাসে কনভার্ট করব, ওটাই হবে হচ্ছে আমার এনথালপি অফ ভেপারাইজেশন। আর বাকি সব জিনিসপত্র আমার সেম থাকবে। এখন তোকে ডেফিনেশন ওটা পুরোটা লিখতে হবে না, বাকিটা ঠিক আছে? 1 মোল লিকুইডকে আমি গ্যাসে কনভার্ট করব যে অ্যামাউন্টের এনথালপির সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা পরেরটা হচ্ছে এটা বাকি আছে এনথালপি অফ সাবলিমেশন। এইগুলো আমার বর্নহেভার সাইকেলেও লাগবে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে, যেটা আমি পড়েছিলাম কোথায়, ল্যাটিস এনার্জি বলে একটা টার্ম শুনেছিলাম, সেটার ক্যালকুলেশন যদিও তো নেই ভাই, তো কোনো স্কুলে দেয়, একটা স্কুলেই দিয়েছিল, জয়েন্টার পার্ট দিয়ে দিয়েছে, করতে পারি আমি, সেটা পরে করবো, ঠিক আছে? এটা যদি ডেল্টা ইজ সাব এনথালপি অফ সাবলিমেশন কী হবে ডেফিনেশন? 1 মোল সলিড থেকে 1 মোল সলিডকে আমি গ্যাসে কনভার্ট করবো, ওটাই হচ্ছে আমার এনথালপি অফ সাবলিমেশন। বুঝলি? হ্যাঁ ভাই বোঝা গেছে? ওই সব ডেফিনেশনগুলো আর তোকে লিখতে হবে না, জাস্ট 1 মোল স্টার্টিং মেটেরিয়ালটাকে সেটা লিখে রাখলে তুই বাকিটা বুঝে গেলি। ওকে, তাহলে হচ্ছে আমার এনথালপি ইন ডিফারেন্ট ফিজিক্যাল প্রসেস। এইবারে দেখ ভাই, এই যে কিছুক্ষণ আগে আমি তুই থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল পড়লাম। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আমার কি বলতো? ফার্স্ট ল বলতে হচ্ছে কি বলতো? থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি বলতে বল? থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আমি যা রিয়াকশানই করি, মোদ্দা কথা হচ্ছে আমি যে রিয়াকশানই করি ভাই ওভারঅল এনার্জি আমার সেম থাকবে, তাই তো? এইটাই ছিল আমার থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। তাহলে তুই বল থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আমি যে রিয়াকশানই করি না কেন আমার ভাই ওভারঅল এনার্জি আমার সেম থাকবে। আচ্ছা এই যে এই প্রসেসটা এই মতো লিখেছিলাম এতগুলো, যেটা মুছে দিলাম, দেখ ওর মধ্যে একটা ছিল সলিড থেকে সলিড, গ্যাস থেকে গ্যাস, লিকুইড থেকে লিকুইড ছিল। ওই প্রসেসগুলোতে এনথালপির চেঞ্জ কী হবে সেটা তোর ফিজিক্সে আছে। তাই একটা ফর্মুলা আছে, ডেল এইচ ইকুয়ালস টু এম ইন্টু সিপিডিটি, ডেল এইচ ইকুয়ালস টু এম ইন, দেখবি আছে একটা ফিজিক্সে আছে, ওই অঙ্ক তুই ফিজিক্সে করবি। সলিড থেকে সলিডের অ্যামাউন্ট অফ এনথালপি চেঞ্জ, লিকুইড থেকে লিকুইডের অ্যামাউন্ট অফ এনথালপি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ফিজিক্সে আছে না? হিট ক্যাপাসিটি থার্মোডাইনামিক্স পড়েছিস তোরা? বললি পড়েছিস? ওখানে দেখবি হিট ক্যাপাসিটি আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ফিজিক্সের পার্ট, ঠিক আছে? সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, এটার প্রুফ, এগুলো ফিজিক্সের পার্ট। যাই হোক চল দেখ, তাহলে ভাই এই যে আমি বুঝলাম একটা রিয়াকশন যদি করি তাহলে ভাই আমার ওভারঅল এনার্জি সেম থাকবে, এটাই আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। খুব ভালো কথা। তাহলে বল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করে তোকে যদি জিজ্ঞেস করি আমার তো ওভারঅল এনার্জি সেম থাকলেই হলো। আচ্ছা তাহলে আমি তোকে যদি বলি একজনের ব্যাংক ব্যালেন্সার কমছে আরেকজনের ব্যাংক ব্যালেন্সার বাড়ছে, ঠিক আছে? ওভারঅল দুজনের ব্যাংক ব্যালেন্সের সামেশন সেম থাকলো না আলাদা হলো? ধর এই মুহূর্তে ধর তোর ব্যাংক অ্যাকাউন্টে ধর কত বলবো 1000 কোটি টাকা ধর আছে, ঠিক আছে? আর ভাই আমার ব্যাংক অ্যাকাউন্টে ধর 1000 টাকা আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ধর 500 কমলো, ঠিক আছে? আর তোর ব্যাংক অ্যাকাউন্টে ধর 500 বাড়লো, তাহলে বল ওভারঅল ব্যাংক ব্যালেন্স দুজনের মিলিয়ে সেম থাকলো না আলাদা হয়েছে? সেমই আছে, তাই তো? আচ্ছা এটাকে ধর আমি ওভারঅল ব্যাংক ব্যালেন্সটা এবার সব জিনিসটাকে আমি এনার্জির টার্মে ফেলছি। ধর ভাই একটা গরম সাবস্টেন্স আছে আর এটা ধর কোল্ড সাবস্টেন্স আছে, ঠিক আছে? এটা হট, এটা হচ্ছে কোল্ড। দেখ এই মুহূর্তে এদের দুজনের যা ভাই এনার্জির সামেশন, আমি ধর এই দুখানে যদি কন্ট্যাক্টে করে দিই, কন্ট্যাক্টে যদি আমি করি তাহলে প্র্যাকটিক্যালি কী হয় তুই জানিস? আমি ধর বললাম ভাই এটা আমার আরও গরম হলো,
মানে তোর ব্যাংক ব্যালেন্স আরও বাড়লো, আর এটার ব্যাংক ব্যালেন্স ঠিক তো ততটাই কমলো, মানে এটা আরও ঠান্ডা হলো। তাহলে তুই বল এটা যদি হয় তাহলে ওভারঅল এনার্জির ভ্যালু সেম থাকবে না আলাদা হবে? সেমই থাকবে। কিন্তু এটা কি হবে আদৌ? এটা হবে না। তার মানে কি বলতো ভাই, এই প্রসেসটা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ইজ দ্য ভ্যালিড তো অবভিয়াসলি, কারণ ভাই এর এনার্জি বেড়ে যাবে, ওর এনার্জি কমে যাবে, ওভারঅল এনার্জি আমার সেম থাকবে। এটা ফার্স্ট লকে তাহলে আমার ভ্যালিড হওয়া উচিত, ফার্স্ট লকে ফলো করলে এটা হওয়া উচিত। মানে ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এরকম ভাই, তোর কাছে ধর জল আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তোর 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তুই ধর এর মধ্যে আইস ধর অ্যাড করলি, আইসটা ধর আমার হচ্ছে সাপোজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধর আইস। এটা কি হতে পারে যে আমার ধর জলের টেম্পারেচার বেড়ে 20-30 ডিগ্রি সেন্টিগ্রেড হলো আর আইসটা আরও ঠান্ডা হয়ে -5 হলো? আরে ভাই যদি এরকম হতো তাহলে তো আমার ওভারঅল টেম্পারেচার তো সেমই থাকতো, হতো তো ভাই। এটা আরও ঠান্ডা হয়ে গেল, ওটা গরম হয়ে গেল, তো ওভারঅল টেম্পারেচার তো সেম। এটা তো ভাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে তো ভাই ফলো করলে এটাই হওয়া উচিত ছিল। তার মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের একটা লুপ হোল আছে, কোথায়? ডাইরেকশন নিয়ে কিছু বলতে পারে না, কোন ডাইরেকশনে আমার ভাই এনার্জির ট্রান্সফর্মটা হবে, ঠিক আছে, কোন দিক থেকে কোন দিকে যাবে। আমি যদি হিটের কথাই ভাবি তাহলে কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশনে আমার হিট ফ্লো করবে সেটা আমার কিছু আর বলতে পারে না। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের একটা ডিমেরিট, বুঝতে পারছিস তো? ডাইরেকশন নিয়ে কিছু বলতে পারে না। এই জন্যই আমার তো আসবে হচ্ছে পরের ল, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের টোটাল কটা ল আছে? ফার্স্ট ল তুই বুঝেছিস, ফার্স্ট ল সবার ফার্স্ট এসেছিল, তারপর এসছে হচ্ছে ভাই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এইবারে ভাই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স করার পরে বোঝা গেল আরও একটা ল হতে পারে যেটা আমার ফার্স্ট ল এরও ইনিশিয়াল। এবারে ভাই ফার্স্ট ল এর আগে যদি কিছু হয় সেটাকে তো আর মাইনাস সামথিং ল বলা যায় না, একের আগে হচ্ছে 0, ঠিক আছে, ওটাকে বলেছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ কিন্তু কোনো সায়েন্টিস্টের নেম না, এই 0 থেকে 0তে এসছে। ফার্স্ট, সেকেন্ড, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, বুঝলি? আরেকটা ল হচ্ছে আমার থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এই 4টে ল তোর সিলেবাসে আছে, যার মধ্যে জিরোথ ল স্টেটমেন্ট আমার লাগবে, ফার্স্ট ল স্টেটমেন্ট ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সবই লাগছে, সেকেন্ড লর স্টেটমেন্ট আমার লাগবে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সেরকম কিছু একটা নেই, থার্ড ল শুধুমাত্র স্টেটমেন্ট আছে। থার্ড লর ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট নিয়ে ডিল করা তোর এখন সম্ভবই না, ঠিক আছে, থার্ড লর ম্যাথামেটিক্যাল কাজকর্ম করা। ওকে, তাহলে এই হচ্ছে আমার 4টে ল অফ থার্মোডাইনামিক্স। ওকে চল, বুঝে গেছি, এই হচ্ছে 4টে ল। খাতায় এবার হেডিং দিবি, কি হেডিং দিবি? লেখ। ওই বেঁচে যা হেডিং দিয়েছি এখানেও তাই হেডিং দে ভাই। লেখ স্পন্টেনিটি অফ আ কেমিক্যাল রিয়াকশন। স্পন্টেনিটি অফ আ কেমিক্যাল রিয়াকশন। স্পন্টেনিটি অফ আ কেমিক্যাল রিয়াকশন। স্পন্টেনিটি অফ আ কেমিক্যাল রিয়াকশন তার মানে কি ভাই? যে ক্লাসে আমি তুই এখানে থার্মোডাইনামিক্স স্টার্ট করেছিলাম, দেখবি তোকে বলেছিলাম 3টে বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেন আমার সবসময় ভাই একটা রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড হয়। কি সেই 3খানা কোশ্চেন মনে আছে? একটা হচ্ছে ভাই রিয়াকশনটা আদৌ হবে কিনা, সেকেন্ড কোশ্চেন আমার কি ছিল? রিয়াকশন আদৌ হবে কিনা তার মানে আমার স্পন্টেনিয়াস নাকি নন স্পন্টেনিয়াস, নিজে থেকে হবে নাকি তোকে ওর কিছু করতে হবে। সেকেন্ড কোশ্চেন আমার ছিল হচ্ছে ভাই রিয়াকশন যদি হয় কতক্ষণে হবে, টাইম। থার্ড কোশ্চেন আমার কি ছিল? যদি আমার রিয়াকশনটা হয় প্রোডাক্ট আমি কতটা পাবো, মনে আছে? এই 3খানা বেসিক কোশ্চেন আমার তো ছিল। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার বলেছিলাম, ফার্স্ট কোশ্চেন ভাই রিয়াকশন আদৌ হবে কিনা, স্পন্টেনিয়াস নাকি নন স্পন্টেনিয়াস, সেটার অ্যান্সার আমার কে দেবে বলতো? থার্মোডাইনামিক্স, সেটা আমি তোকে বলেছিলাম এই ক্লাসে। সেকেন্ড কোশ্চেন ভাই রিয়াকশন কতক্ষণে হবে, রিয়াকশন কতক্ষণে হবে, টাইম কমপ্লিট হতে কতটা টাইম লাগবে, 30% হতে কতটা টাইম লাগবে, সেগুলোর অ্যান্সার আমার কে দেবে? দেবে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 12। আচ্ছা বলেছিলাম। থার্ড কোশ্চেন প্রোডাক্ট যদি ফর্ম হয় কতটা অ্যামাউন্টের প্রোডাক্ট ফর্ম হবে, সেটার অ্যান্সার কে দেবে? ক্লাস 11-এর কোন চ্যাপ্টার? ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, এক্স্যাক্টলি। তাহলে এই হচ্ছে আমার 3খানা বেসিক কোশ্চেন ছিল। এখন সময় এসছে ভাই ওই স্পন্টেনিয়াস হবে নাকি নন স্পন্টেনিয়াস সেটা নিয়ে ডিল করা। ওকে, তাহলে দেখ ভাই রিয়াকশন আমার স্পন্টেনিয়াস হয় না নন স্পন্টেনিয়াস হয়, কোন ক্রাইটেরিয়া ফলো করলে রিয়াকশন নিজে থেকেই স্পন্টেনিয়াস হবে নন স্পন্টেনিয়াস হবে, এটা নিয়ে ভাই অনেক দিন থেকেই সায়েন্টিস্টদের রিসার্চ চলছিল। এখন এটা অনেক বছর আগেকার গল্প, 100 বছর তো হবেই। দেখ বেসিক্যালি দেখা গেল কি ফার্স্ট বেসিক অবজারভেশন থেকেই সায়েন্সের ডেভেলপমেন্ট হয়। প্রথম দেখা গেল ভাই রিয়াকশন, কিছু রিয়াকশন হচ্ছে স্পন্টেনিয়াস, কিছু রিয়াকশন হচ্ছে নন স্পন্টেনিয়াস, মানে নিজে থেকে হবে না, রেখে দিলেও হবে না। যেমন তোকে ধর বললাম তুই ধর জলের মধ্যে NaCl মেশালি, NaCl জলের মধ্যে ডিজলভ করে যায়, তো নিজে থেকেই ডিজলভ করে, তোকে কিছু করতে হবে? কিচ্ছু করতে হবে না। তবে উল্টোটা হবে, তুই NaCl আর জল মিশিয়ে রাখলি, NaCl আর জল কি নিজে থেকে সেপারেট হয়ে যাবে? না ভাই, সেপারেট তো হবে না, সেপারেট করতে গেলে ভাই আমাকে অন্য কিছু করতে হবে, যেটা আমি তোকে বলেছিলাম। ওই যে ভাই
NaCl এর ধরো তো বয়েলিং পয়েন্ট আমার কম, সরি বেশি, জলের আমার স্বাভাবিকভাবেই বয়েলিং পয়েন্ট কম। আমি তোকে বলিনি, তুই মানে নর্মাল কনসেপ্ট দিয়ে করতে পারবি। NaCl এর বয়েলিং পয়েন্ট আমার NaCl সলিড বয়েলিং পয়েন্ট অনেক বেশি হবে, জলের ভাই বয়েলিং পয়েন্ট কম, NaCl এর থেকে তো কম 100, NaCl এর তো 800-900 হবে, ঠিক আছে। তুই কী করবি ভাই, বয়েল করতে থাকলে জল তো পালিয়ে যাবে, NaCl এর সলিডটা আস্তে আস্তে পড়ে থাকবে। এইভাবেই তো নর্মালি আমি জল আর নুনকে সেপারেট করতে পারি চাইলে। তাহলে এটা কি নিজে থেকে হচ্ছে? হিট তো নিজে থেকে হচ্ছে না ভাই, আমাকে দিতে হচ্ছে। তাহলে ভাই এইভাবে ডিফারেন্ট অবজারভেশন থেকে দেখা গেল কি, ইনিশিয়ালি দেখা গেল হচ্ছে ধর একটা রিয়াকশন A+B থেকে C+D, ধর এই রিয়াকশানটাতে আমার ইনিশিয়ালি ধর টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি সাপোজ ছিল হচ্ছে 100 ইউনিট বাদ দে। এইবারে ধর আমার প্রোডাক্টের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে 60, তাহলে বাকি 40 অ্যামাউন্ট অফ এনার্জি কোথায় গেল? বাকি 40 অ্যামাউন্ট অফ এনার্জি সাপোজ আমার হিটের ফর্মে বেরিয়ে গেছে, ঠিক আছে। ইনিশিয়ালি দেখা গেল ভাই মোস্ট অফ দ্য রিয়াকশান যেখানে আমার হিটের ফর্মে এনার্জি বেরিয়ে যাচ্ছে সেই রিয়াকশানগুলো নিজে থেকেই হয়, স্পন্টেনিয়াস রিয়াকশান। আচ্ছা এই রিয়াকশানটা এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? এক্সোথার্মিক রিয়াকশান, এক্স্যাক্টলি এক্সোথার্মিক মানে কি হিট রিলিজড, তাহলে হিট আমার বেরিয়ে গেছে। তার মানে ভাই ইনিশিয়ালি কি দেখা গেল বলতো, এক্সোথার্মিক রিয়াকশান নিয়ে এবার স্টাডি করা হলো। দেখা গেল যে ভাই মোস্ট অফ দ্য কেসেই এক্সোথার্মিক রিয়াকশানগুলো স্পন্টেনিয়াস হচ্ছে, নিজে থেকে হচ্ছে। এক্সোথার্মিক রিয়াকশান আমার নিজে থেকে হচ্ছে, স্পন্টেনিয়াস হচ্ছে, বুঝছিস? তাহলে এখান থেকে আমার সেকেন্ড কোশ্চেন অ্যারাইজ করলো, তাহলে কি ভাই পৃথিবীর সব রিয়াকশানই স্পন্টেনিয়াস? তাহলে বুঝলি কি বুঝলি? প্রথমে দেখা গেল কি ভাই এক্সোথার্মিক রিয়াকশানের মধ্যে ম্যাক্সিমামই আমার স্পন্টেনিয়াস হচ্ছে। তাহলে সেকেন্ড কোশ্চেন ওখান থেকে অ্যারাইজ করলো কি, তাহলে স্পন্টেনিয়াস মানে কি এক্সোথার্মিক? স্পন্টেনিয়াস মানে কি এক্সোথার্মিক? চল দেখা যাক স্পন্টেনিয়াস মানে এক্সোথার্মিক কিনা, দেখা যাক কি। আমি তোকে এখন থিওরিটিক্যাল ডেটাই বলবো। ধর এই যে এই রিয়াকশানটা NaOH প্লাস HCl কি ফর্ম হয় বলে ফেল? NaCl প্লাস H2। তুই বল এই রিয়াকশানটা কি নিজে থেকে হয় নাকি তোকে কিছু করতে হয়? নিজে থেকে হয় মানে এটাও না যে ধর এই আলমারি থেকে NaOH বেরিয়ে ভাই হেঁটে হেঁটে চলে যাবে HCl এর কাছে, কি রে অতটাও নিজে থেকে না। দুটোকে মেশালে নিজে থেকে কি রিয়াকশানটা হয় তোর বল, হয় কি নিজে থেকে? হ্যাঁ ভাই, অ্যাসিড বেস রিয়াকশন পৃথিবীর ফাস্টেস্ট রিয়াকশন। অ্যাসিড বেস রিয়াকশন তোর কাছে যদি একটা কন্টেনারের মধ্যে 10খানা রিয়াকশন হওয়ার চান্স থাকে, যদি ওর মধ্যে একটা অ্যাসিড বেস থাকে, অ্যাসিড বেস সবার ফার্স্টে হবে, ও বাকি সব পরে হবে, ঠিক আছে। তো অ্যাসিড বেস তো ভাই নিজে থেকেই হবে, এটা আমার নিজে থেকে হবে, তাহলে এটা স্পন্টেনিয়াস। খুব ভালো কথা, এটা স্পন্টেনিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ এটা আবার এক্সোথার্মিকও, ঠিক আছে। এটা আমার এক্সোথার্মিকও, অ্যাসিড বেস রিয়াকশন আমার হিট রিলিজ হয়, ঠিক আছে। তাহলে ভাই এক্সোথার্মিক আবার স্পন্টেনিয়াস, সে তো আমার ম্যাচ করছে, প্রথম যে ক্রাইটেরিয়াকে ভাবা হয়েছিল সেটাকে আমার ম্যাচ করলো, বুঝেছিস? প্রথম ক্রাইটেরিয়াকে ম্যাচ করেছিল। এইবারে দেখ আরেকটা রিয়াকশনের কথা তোকে বলি, পরের রিয়াকশন। ধর ভাই NaCl প্লাস H2O, NaCl প্লাস H2O, এই ধরনের রিয়াকশন দেখবি বইয়ের মধ্যে লেখা আছে হচ্ছে এরকম, Na প্লাস ব্র্যাকেটে AQ প্লাস Cl মাইনাস ব্র্যাকেটে AQ। এটার মানে জানিস কি? হ্যাঁ, অ্যাকোয়াস মানে জলে মিশে আছে, তাই তো? জলে মিশে আছে মানে Na প্লাসের চারিদিকে ও মাইনাসগুলো এক্স্যাক্টলি স্ফিয়ার ফর্ম করে রেখে দিয়েছে, এক্স্যাক্টলি এটাই। Na প্লাসের চারিদিকে আমার ওয়াটারের অক্সিজেনের মাইনাস পোলগুলো একটা স্ফিয়ার ফর্ম করে রেখে দিয়েছে। এই ছবিটা আমি কোথাও না কোথাও এঁকেছি, ঠিক আছে, ক্লাস 11-এর জার্নিতে কোথাও না কোথাও অলরেডি এঁকেছি এই ছবি। Na প্লাসের চারপাশে বা এরকম অক্সিজেনের ও মাইনাস পার্টটা, আর এইচ তো থাকলো এরকম চারপাশ জুড়ে ঘিরে রেখেছে 3 ডাইমেনশনে, চারপাশ এরকম স্ফিয়ার ফর্ম করে রেখেছে। যখনই আমার ভাই কোনো সলভেন্ট এরকমভাবে স্ফিয়ার ফর্ম করে ঘিরে রাখে, ওটাকে আমার কি বলে? সলভেশন। এই প্রসেসটাকে আমার কি বলে? সলভেশন, ঠিক আছে, সলভেশন। আর যদি আমার ওয়াটার ঘিরে রাখে ওটাকে আমার কি বলে? হাইড্রেশন, বুঝলি? তাহলে যদি আমার ভাই সলভেন্ট আয়নকে ঘিরে রাখে ওটাকে আমার কি বলে? সলভেশন। আর যদি আমার ওয়াটার ঘিরে রাখে তাহলে আমার বলে হচ্ছে হাইড্রেশন। হিসাব তোর 2 মিনিট আছে, 9:05 অবধি, ঠিক আছে। তাহলে সলভেশন আর হাইড্রেশন, বুঝেছিস? তো ওয়াটার ছাড়াও যদি অন্য অনেক সলভেন্টও পসিবল, তার নামে আলাদা আলাদা জিনিস হবে, সেগুলো আমার তো লাগছে না এখন। তাহলে এটা আমার সলভেশন। হাইড্রেশন, ওয়াটারের সলভেন্ট, তাহলে হাইড্রেশন হলো। যদি আমি Cl মাইনাসের কথা ভাবি, Cl মাইনাসকে কে ঘিরে রাখবে? ওয়াটারের H প্লাস, তাই তো? তাহলে এইভাবে তার ঘিরে আছে, ওকে চারপাশ এরকম ঘিরে রাখলো ভাই, আমার ভাই খেলা চলছে এরকম সলভেশনের খেলা। তাহলে এই যে ভাই প্রসেসটা হলো, এতে আমার কী হয়? সলভেশন আছে। দেখ এই প্রসেসগুলোতে আমি যদি ভাবি NaCl এর সলভেশন, তাহলে এটাই তোর বাড়িতে নর্মালি হয়, তুই NaClকে ওয়াটারে ডিজলভ করলে এই জিনিসটাই হচ্ছে, ওকে। এখন দেখ এটা হচ্ছে আমার একটা বল, যেটা স্পন্টেনিয়াস কি নন স্পন্টেনিয়াস, নিজে থেকে হয় না কিছু করতে হয় তোকে?
NaCl কে তো মেশালে নিজে থেকেই হচ্ছে, তাই তো? তাহলে স্পন্টেনিয়াস। বাট ভাই এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, ঠিক আছে? এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন কিন্তু এটা। তার মানে কি বলতো, এন্ডোথার্মিক রিয়াকশন যদি হয় তাহলে তো ভাই আমার বেসিক্যালি স্পন্টেনিয়াস হওয়া উচিত ছিল না। ওই প্রথম যে ক্রাইটেরিয়া ওটা দেখছিল সায়েন্টিস্টরা, তার মানে ওই শুধুমাত্র হিটের বেসিসে বা শুধুমাত্র এনথ্যালপির বেসিসে হবে না। এগুলো তো সবই এনথ্যালপি, এই হিট তো কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে। এই বাড়িতে ভাই তুই নুন আর জল মেশালি, ও তো কনস্ট্যান্ট প্রেশার। অ্যাসিড বেস রিঅ্যাকশন তুই ল্যাবে করবি, নর্মাল মিশিয়ে দিলি কনিক্যাল ফ্লাস্কে NaOH আর HCl, ও তোর কনস্ট্যান্ট প্রেশার, ঠিক আছে? তাহলে চল নোট বলে লেখ, 1 নম্বর পয়েন্ট লেখ। লেখ, initially it was thought exothermic reactions are spontaneous. Exothermic reactions are spontaneous. दो नंबर लेख, but endothermic spontaneous reaction also exists. But endothermic spontaneous reactions also exists. So enthalpy is not the ultimate deciding factor. So enthalpy is not the ultimate deciding factor. So enthalpy is not the ultimate deciding factor. কি ডিসিশন নেবে, আরে ভাই স্পন্টেনিয়াস হবে না নন স্পন্টেনিয়াস হবে, সেটা ডিসাইডিং ফ্যাক্টর নয়, বুঝলি? তাহলে ভাই ডিসাইডিং ফ্যাক্টর কোনটা কোনটা ভাবতে ভাবতে ভাই সায়েন্স আস্তে আস্তে প্রসিড করছে। এইবারে ফিলোসফার কাম সায়েন্টিস্টরা ন্যাচারাল অবজারভেশনের দিকে গেল, এই রিয়াকশন বেসড নয়, ন্যাচারাল অবজারভেশন থেকেই সায়েন্স ভাই আসে, ঠিক আছে? তুই সাথে সময় শেষ, 2 মিনিটের ব্রেক, একটু খাতাটা দে, আগে তুই খাতাটা দে, বস একটু খাতাটা দে, একটু বাকিদের হাত দিয়ে পাঠিয়ে দে, বাকিদের 2 মিনিটের ব্রেক, বল। হ্যাঁ চলে যা। ফার্স্ট পেজ থেকে পেয়েছিস 1 নাম্বার, স্টিফেন রিয়াকশন হয়নি, ক্লিমেনশন হয়নি, ইটার্ড রিয়াকশন হয়নি, অর্ডার অফ নিউক্লিওফিলিক এডিশন হয়নি। সেকেন্ড পেজ থেকে 0, থার্ড পেজ থেকে পেয়েছিস 0। তোকে এখন দুখানা পেজে 14 স্কোর করতে হবে পাস করতে হলে। ফোর্থ পেজ থেকে পেয়েছিস 0। অ্যালডল কন্ডেনসেশন হয়নি, ক্যানিজারো রিয়াকশন হয়নি, লিপিড হয়নি, কেরাটিন ঠিক আছে, এখন অবধি 2 নাম্বার পেয়েছিস, তোকে দুটো কোশ্চেন আরও 13 তুলতে হবে। হয়নি, 15 উঠলো না, পড়ে আসিস নি কেন? 45 ছিল 5 মার্কস, পড়ে আসিস নি কেন? এক্সাম চলছে, কি এক্সাম চলছে? কি চলছে? স্কুলের পরের পরীক্ষা কবে আছে? কালকে। কেমিস্ট্রি কবে আছে? কেমিস্ট্রি কি সিলেবাস আছে পরের পরীক্ষাতে?
যে সিলেবাসই দেখো, আমার তো জানার কথাও না অত। তো প্রি বোর্ড কবে কবে হবে, তাও টেন্টেটিভ কবে হয়? তাহলে তুই এই চ্যাপ্টারগুলো পড়িসনি কেন? কবে পড়বি বলে ফেলে রেখেছিস? তো যদি শরীর খারাপ থাকে তাহলে তোর আজকে আসার উচিত ছিল না, প্রপারলি পড়ে আসা উচিত ছিল না। আজকে কি জন্য এসেছিস তাহলে? বাড়িতে একটা ফোন লাগাই দেখি। বাকিদের এখন ব্রেক, ঠিক আছে? ক্লাস 11 3-4 মিনিটের ব্রেক। হ্যাঁ চলে যা, 4-5 মিনিট 10 মিনিট হতে পারে ব্রেক। কোন নাম্বারে ফোন করবো? বাবার নাম্বার, তাই তো? 75685, তাই তো? হ্যাঁ বলছি, তৃষার তো আজকে পরীক্ষা ছিল। পরীক্ষার ফুল মার্কস ছিল 45। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে ওদের বোর্ড এক্সামের কোশ্চেন, মানে 10+2 এর সিবিএসসি বোর্ডের এক্সামে আসা কোশ্চেন, যেটা ক্লাসে করানো। প্রত্যেকটা কোশ্চেন ক্লাসে করানো। তাহলে আপনি বলুন 45-এ কত পাওয়া উচিত ওর যদি ক্লাসে পড়ানো থাকে? ফর্টি ফাইভে 45ই পাওয়া উচিত। প্রত্যেকটা কোশ্চেন যদি করানো থাকে তাহলে 45-এ 45 পাওয়া উচিত। আমাদের কন্ডিশন কিন্তু এটাই ছিল, যদি আজকের পরীক্ষা ফেল করে আমি আর পড়াবো না। আমি তো বলে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে বলা ছিল, ভয়েস মেসেজে বলা ছিল। 45-এর পাস মার্কস হচ্ছে 15, বোর্ড এক্সামে যেটা পাস মার্কস। 70-তে 23, তাহলে 45 হচ্ছে 15, 30%। কত পেয়েছে? 45 থেকে 2, 15 তুলতে পারে, ফেল করবে। এই ব্যাচ থেকেই ফোন করছি, সবাই শুনছে, ঠিক আছে? ক্লাস 11-এর সাথে আজকে পড়াছিল তো, ক্লাস 11রাই শুনছে। তাহলে বলুন এবার আমি কি করব? সব বানিয়ে বানিয়ে লেখা। তাহলে এবার আপনি বলুন আমি কি করব? আমি, হ্যাঁ, 5 নাম্বার তুলতে পারি। আমি বহুদিন আগে থেকে বলে দিয়েছি এক্সাম